দেশ এখন স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। কক্সবাজারে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার ও আরাকান আর্মিকে আহ্বান। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। সীমানা নিয়ে ইসিতে শুনানি। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ দেশবাসী। উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিএনপির। বক্তব্য ভুলভাবে ব্যাখ্যার দাবি ফজলুর রহমানের। ডাকসু নির্বাচনের প্রচার শুরুকাল। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ডাকসুতে নির্বাচনী কার্যক্রম চলছে। গাজায় ইসরায়েলি হামলায় রয়টার্স, আল জাজিরা, এপির সাংবাদিক সহ 20 জন নিহত। দক্ষিণাঞ্চলে সাজোয়া যান বাড়ালো তেল আবিব। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন। আমি শম্পা বিশ্বাস এবং আমি মশিউর অনেক। শম্পা, বাংলাদেশ এখন স্থিতিশীল আর নির্বাচনের জন্য প্রস্তুত। সকালে কক্সবাজার আসলে রোহিঙ্গা বিষয়ে যেই 3 দিনের অংশীজনের যে সভা, সেখানে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সঙ্গে তিনি এটিও বলেছেন রোহিঙ্গারা যেন আর বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে ফিরে যাওয়ার কারণে এবং সেই সহ আরও নানা কারণে 7টি প্রস্তাবও দিয়েছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সহকর্মী নাজমুস সাকিবের। আমরা দেখে আসবো সেটি। মাত্র কয়েক হাজার থেকে এখন 13 লাখে রোহিঙ্গা জনগোষ্ঠী। 8 বছর আগে যে রোহিঙ্গাদের স্রোত শুরু হয় বাংলাদেশের দিকে, সেটা এখনো থামেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরো প্রায় লাখখানেক রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে কক্সবাজারে চলছে 3 দিনের অংশীজন সংলাপ। সোমবার দ্বিতীয় দিনের সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখেন রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা বিভিন্ন অংশীজন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা এখনো বাংলাদেশে আসার জন্য অপেক্ষমান, তাদেরকে না আসতে দেওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ। The plight of the Rohingya people continues to worsen as atrocities continue unabated. The flow of Rohingya arrivals has not stopped. Even as we speak here, there are reports that a group of Rohingyas are waiting to cross the Naf River into Bangladesh. প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে। As a part of this transition process that we are going through, will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home in their own environment. On the 8th Rohingya Genocide Remembrance Day, with a heavy heart, I draw your attention to the forced displacement of Rohingyas and their exodus to Bangladesh from Myanmar. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন তিনি। Bangladesh now hosts 1.3 million forcibly displaced Rohingyas from Myanmar. That makes Cox's Bazar the largest refugee camp in the world. সম্মেলনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. নিরাপদ জীবন এবং ভূমি দুইটাই ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, কিন্তু গত 8 বছর ধরে এক প্রকার সংকটময় পরিস্থিতি পার করছে এই জনগোষ্ঠী। 3 দিনের যে অংশীজন সংলাপ হচ্ছে, এই সংলাপের হাত ধরে তারা নতুন করে আশায় বুক বাঁধছেন দ্রুতই হয়তো তারা রাখাইন রাজ্যে আবারও ফিরে যাবেন।
নাজবুল সাকিব, এখন উখিয়া, কক্সবাজার। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান নিরাপদ প্রত্যাবাসন। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য না হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। রোহিঙ্গাদের নিয়ে অংশীজন সংলাপের দ্বিতীয় দিনে চীনের রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য জরুরি। সেটা না হবার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না। প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ মিয়ানমারকে কাজ করার সঙ্গে চুক্তির দিকে মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন, রাখাইনে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি দরকার। আরাকান আর্মিকে কারা অস্ত্র, অর্থ এবং তথ্য দিয়ে সহায়তা করছে তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি। Repatriation of the displaced people is only way out. However, frankly speaking, the international community is still far from forming a consensus in this regard. A broad consensus on this point should be built, and all parties work towards the goal of achieving repatriation. আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি 2017 সালের 25শে আগস্টের ঘটনা, যখন মিয়ানমারের রাখাইনে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। দিনটি স্মরণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দীর্ঘ 8 বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিকও এখন পর্যন্ত ফিরিয়ে নেয়নি মিয়ানমার। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ার পর যেন উল্টো প্রত্যাবাসন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মনতোষ বেদজ্ঞ, যেখানে ক্যামেরা ছিলেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সোমবার সকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি। নিহত স্বজনদের স্মরণে ক্যাম্পের সমাবেশ স্থল পূর্ণ হয়ে ওঠে। জমায়েত ছড়িয়ে যায় মাঠ ছাড়িয়ে পাহাড়েও। স্লোগানে উচ্চারিত হয়, নিরাপদে সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে মিয়ানমারি প্রত্যাবাসন। উখিয়ার 4 নম্বর বর্ধিত ক্যাম্পের খোলা মাঠে সমাবেশস্থলে রোহিঙ্গারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কিভাবে তারা নিজ দেশে মিয়ানমারে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। ফুটিয়ে তোলা হয় কিভাবে রোহিঙ্গা যুবককে হত্যা করে সে দেশের মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দীর্ঘ 8 বছর কেটে গেলেও একজন রোহিঙ্গা নাগরিককেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। আর রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় উল্টো প্রত্যাবাসন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। গত 1 বছরে নতুন করে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এদিকে আন্তর্জাতিক সহায়তাও কমছে দিন দিন। সংকটে পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য কার্যক্রম। এতে বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। নতুন নতুন মানুষের দিল মাঝে যেন আশা আছে, আশা ইয়ান আসছিল। এখন মানুষের হালত এনে গিয়ে কি মানুষের তুমি যেন আশা আছে আর কেন যাই বললাম এই আশা কেন তো মরবি দেয় জিনোসাইড দে এবার আর রিমেম্বার সেপা আর দুনিয়াতে ফোয়ার হর আর ডিমানকল গরি আর যেন সেফটি চান্স আর গরমা জাগি পারি তাহলে আর একখান চাই পিসফুল লাইফ আর জিন্দি মানে ফিউচার মা যাইরে হারাই বলা আছে আর দেশ নয় দে তো আর আজ্জা দুনিয়ারে বিচার দি দে আর দুনিয়া তুই আন সাইড দে তোমার আর দেশত ফিরাই দাও। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গারা। এখন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হলেও সরকারের প্রধান লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, রোহিঙ্গাদেরও মূল উদ্দেশ্য হচ্ছে একটি, যে তাদের দেশে ফেরত যাওয়া এবং সেক্ষেত্রে যাতে এ ধরনের কোনো হানাহানি, কোনো বিপত্তির কারণ না হয় সেটি তারাও বোঝার চেষ্টা করছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশের জন্য এক বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। 8 বছর পরেও অনিশ্চিত ভবিষ্যৎ, কমতে থাকা সহায়তা আর ভিনদেশে অনেকটা বন্দি জীবন নিয়ে আতঙ্কে দিন কাটছে রোহিঙ্গাদের। এখন কক্সবাজার। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে জনগণ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে।
তারা তাদের ইচ্ছা মতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। নিজ নিজ পেশায় ব্যক্তিদের সফল ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। অ্যাক্রিডিটেশনটা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির অথবা আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলের যে সিস্টেমটা, এটাকে কিন্তু আমাদের ইমপ্রুভ করা দরকার। আমাদের যে ইন্টারনাল রিসোর্স আছে এইটাকে প্রপার ইউটিলাইজেশন এবং এই মানুষগুলোকে যদি আমরা সম্মানিত করতে পারি, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হোক আর ডাক্তারই হোক, তাদেরকে যদি আমরা সম্মানিত সমাজের চোখে রাষ্ট্রীয়ভাবে না করতে পারি, তাহলে এদের মধ্যে কাজ করার যে আগ্রহ এবং কন্ট্রিবিউট করার যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে অপ্রীতিকর কথা বলেছেন এমনটা কেউ প্রমাণ করতে পারলে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। সুপ্রিম কোর্টের এডেক্স ভবনের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। জাতীয় নির্বাচনের আগে গণ অভ্যুত্থানে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হবে, সে সাথে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কৃত করা হবে। উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। নির্বাচনে কালো টাকার ব্যবহারের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন আশা প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, কালো টাকার ব্যবহার রোধে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই, কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, BFIU এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় দেশের 39টি আসনের সীমানায় ছোট বড় পরিবর্তনের প্রস্তাব এলেও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাবনা নিয়ে শঙ্কায় রয়েছে জেলাবাসী। সোমবার ইসিতে বাগেরহাট 4 আসনের বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী, সাধারণ মানুষ শুনানিতে প্রস্তাবের বিরোধিতা করে পূর্বের সীমানা বহাল রাখার দাবি জানান। এদিন খুলনা, বরিশাল, চট্টগ্রামের 10 জেলা মিলিয়ে 20টি আসনের শুনানি হয়, যেখানে পার্বত্য চট্টগ্রামে আসন 3টি থেকে বাড়িয়ে 8টি করার দাবি ওঠে। বাকিরা জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণী শুনানিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা। খুলনা বিভাগের বাগেরহাট 4 আসনটি ইসির সীমানা পুনর্নির্ধারণীতে বাদ দেওয়ার প্রস্তাবনা এনে বাগেরহাট 3-এর সাথে যুক্ত করায় ক্ষুব্ধ অত্র এলাকার বাসিন্দারা। বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করে নির্বাচন কমিশন। এদিন আসনটি থেকে রাজনৈতিক দল, আইনজীবী সহ নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে পূর্বের সীমানা বহালের দাবি জানান তারা। আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব,
আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আদালত আন্দোলন করা হবে। ইসি এই সিদ্ধান্তটি নিয়েছে যা জনবিরোধী, জনস্বার্থের পরিপন্থী। সুতরাং আমরা ইসিকে অনুরোধ জানাবো, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, খসড়া একটি প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাব তারা প্রত্যাহার করুন। শুধুমাত্র একটি জনসংখ্যার অজুহাত দেখিয়ে তারা বাগেরহাটকে 3টি আসন করেছে। আমি বলেছি এই 2023-এর যে আইনের বিধান অনুযায়ী আপনারা করেছেন, সে আইনে আপনারা লঙ্ঘন করেছেন। কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন। সীমানার খসড়ায় বরগুনার আসন সংখ্যা কমানোর বিপরীতে যুক্তি উপস্থাপন করেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে 2008 সালের আগের সীমানায় ফেরত যেতে চায় চট্টগ্রাম 8 আসনের মনোনয়ন প্রত্যাশী ও এলাকাবাসী। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়, যেখানে 10 জেলার 20টি আসনের দাবি আপত্তি আমলে নেয় নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে চলছে নানা সমীকরণ। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামবে সব প্যানেলের শিক্ষার্থীরা। আজই শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়। এখন পর্যন্ত ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে 21 জন মনোনয়ন প্রত্যাহার করেছে। এদিকে নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছে ছাত্র সংগঠনগুলো। নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থানের অভিযোগের পর প্রভোস্ট বরাবর চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। ডাকসু নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে নারী ভোটাররা, তাই নারীদের কাছে পৌঁছাতে ডাকসুর প্যানেলগুলোর নানা চেষ্টা। এবারে নির্বাচনে 62 জন নারী প্রার্থীও অংশ নিয়েছে, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। তাই নারীদের নিয়ে আলাদা করে পরিকল্পনা রয়েছে সকল প্যানেলের। সোমবার দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে নারীদের জন্য নিরাপদ ও নারী উপযোগী ক্যাম্পাসের কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য সাবিকুন নাহার তামান্না। তো নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দিক দিয়ে যতটা এগিয়েছে ততটা এগিয়ে যেতে পারেনি একাডেমিক দিক দিয়ে। ভিপি প্রার্থী সাদিক কায়েমের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে একাডেমিকের দিকে নজর দিবেন তিনি। এ সময় ছাত্রদলকে কাদা ছুড়াছুড়ি না করার আহ্বান জানান জিএস প্রার্থী SM ফরহাদ। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়াট অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকারের অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ছাত্রদলের প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে। একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে এখন মানে এভাবে করে কি আসলে লেভেল প্লেয়িং থাকছে? লেভেল প্লেয়িং ফিল্ড তো থাকছে না। এটাই আমরা জানাতে চাচ্ছি যে যদি আইন, নিয়ম, কানুন থাকে সেটা সবার জন্য সমান হবে। এখন সময় তো শেষ হয়ে গেছে, সবার জন্য সমান ট্রিটমেন্ট আসলে এখানে হচ্ছে না, এটাই আমরা জানাতে চাচ্ছি। এসব অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পাল্টা অভিযোগ করে বলেন, এফ রহমান হলে বাকশাস ও শিবিরের প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব করেছে হল প্রশাসন। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে, আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে, যে গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান, এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। এদিকে ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমার আচরণবিধি লঙ্ঘন করে রাতে রোকে হলে অবস্থান করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা
ক্ষোভ প্রকাশ করলে প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি। তবে এ ধরনের কোনো অভিযোগ কমিশনে আসেনি বলে জানান রিটার্নিং কর্মকর্তা। অবজার্ভ করতেছি, খোঁজ খবর রাখতেছি, এই পর্যন্ত মেজর কোনো ব্যত্যয় ঘটেনি। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র বৃদ্ধির কোনো সুযোগ নেই। 8টি কেন্দ্রে পর্যাপ্ত ভোটের বুথ থাকবে। প্রথম বর্ষের শিক্ষার্থী পে স্লিপ দেখিয়ে ভোট দিতে পারবেন, বাকিরা হল কার্ড, আইডি কার্ড, লাইব্রেরি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। হল কার্ড আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে, এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইং স্লিপ আছে। এই 4টার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুপুর পর্যন্ত 21 জন প্রার্থীর আবেদন জমা পড়েছে। আর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে প্রার্থীরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামলেও আলোয় আলোকিত হতে থাকে সম্ভাবনার নতুন দিগন্ত। কারণ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘিরে এখন সরগরম পুরো ক্যাম্পাস। সন্ধ্যায় নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। 276টি মনোনয়নপত্রের মধ্যে 256টি বৈধ বলে ঘোষণাও করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী ভিবি প্রার্থী পদে 20 জন, জিএস পদে রয়েছে 17 জন এবং এজিএস পদে 30 জন লড়বেন একে অপরের বিপরীতে। বিস্তারিত দেখবেন হাসিব বিল্লার প্রতিবেদনে। সবুজে বেষ্টিত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী আমেজ। একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েও আড্ডায় খোশ গল্পে মেতে উঠছেন ছাত্র শিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি, জিএস প্রার্থীরা। এই পারস্পরিক আলাপচারিতায় যেন এই ক্যাম্পাসে সম্প্রীতির প্রতিচ্ছবি। জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য 740টি মনোনয়ন ফর্ম জমা হয়। এর মধ্যে জাকসুর 25টি পদের বিপরীতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন 273 জন শিক্ষার্থী। জাকসুকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। নারী প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা আসলে এখানে খুবই প্রবলেমেটিক মনে হচ্ছে আমাদের, যে অনেক প্রার্থী যারা প্রার্থিতা করছেন তাদেরকে আসলে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। তাদেরকে ট্যাগিং দেওয়া কিংবা তাদের অসম্মানজনক হেয় প্রতিপন্ন করে অসম্মানজনক মন্তব্য করা, এগুলো আসলে আমাদের জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে যে একটা হেলদি এনভায়রনমেন্ট, সেই হেলদি এনভায়রনমেন্টের আসলে অন্তরায়। তো আমার মনে হয় প্রশাসনের এই সার্বিক দিকগুলোকে আসলে বিবেচনা রাখা উচিত। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও এখনো অফিসিয়ালি প্রচারণা শুরু হয় নাই, তারপরেও আমরা শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছি, আমরা পরিচিত হচ্ছি, তাদের কাছে দোয়া চাচ্ছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের সাড়া এখন পর্যন্ত বেশ ভালো। তবে আন্তঃকোন্দলে আটকে রয়েছে ছাত্রদলের প্যানেল ঘোষণা। সাংস্কৃতিক ও বাম সংগঠনগুলো প্যানেল তৈরির কাজ করছে। স্বতন্ত্র প্রার্থীরাও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। হল কমিটিতে আমরা আমাদের একই পদে একাধিক যোগ্য প্রার্থী থাকার কারণে আমরা সবাইকে তাদের মন মতো পদে আসীন করতে পারি না, যে জন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে একটু ক্ষোভ ছিল, সেটি আমরা ইতিমধ্যে নিরসন করেছি। আমি তো প্রার্থী, কিন্তু আমি তো একজন ভোটারও। আমি এমন কাউকে ভোট দিব যে আগে থেকে কাজ করছে এবং কাজ করার ভিতরেই আছে। জাকসু আমাকে একটা ভালো ব্যাকআপ দিবে কাজগুলোকে আরো ধরে রাখার জন্য। এই জন্য আসলে জাকসু নির্বাচনে অংশগ্রহণ। শিক্ষার্থীরা বলছেন দলীয় মতাদর্শ নয়, তাদের ব্যক্তিগত যোগ্যতা এবং শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বিবেচনায় ভোট দেবেন তারা। ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের যেই প্রমিসগুলো থাকবে, যে এই কাজগুলো তারা করবে, সেগুলোর উপর একটা বড় এফেক্ট পড়বে, যে কে কি প্রমিস করছে, কে কি বলছে যে তারা করবে বা কতটুকু নিশ্চিত করতে পারবে, বা তাদের আগের হিস্ট্রি কেমন ছিল, ওরা আসলে ক্যাম্পাসে ওদের আচার আচরণ বা কার্যক্রমগুলো কেমন ছিল, সেটার উপর ডিপেন্ড করে আমার মনে হয় এই জিনিসগুলো নিশ্চিত করা হবে। নির্বাচন উপলক্ষে এখন পক্ষ বিপক্ষ দেখা যায়, কিন্তু দিন শেষে তো সবাই আমরা একই ক্যাম্পাসের স্টুডেন্ট, বা আমরা সবাই ক্লাসমেট, সিনিয়র, জুনিয়র, তো কাদা ছোড়াছড়ি ব্যাপারটা না থাকাই ভালো না। যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 21টি আবাসিক হলে মোট ভোটার 11,919। এর মধ্যে ছাত্র ভোটার 6,100 আর ছাত্রী ভোটার 5,800। দীর্ঘ 33 বছর ধরে অকার্যকর অবস্থায় ছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভবনটি। আসন্ন জাকসু নির্বাচনকে ঘিরে ফের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান হলে ফের প্রাণ ফিরে পাবে এই চত্বর। এটি শুধু নেতৃত্ব নির্বাচন নয়, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। হাসিব বিল্লাহ, এখন,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের দ্বিতীয় দিনে মাত্র 10টি ফর্ম তোলা হয়েছে। নির্বাচন পেছানো বা তফসিল পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। দুপুরে বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল বের করে তারা উপাচার্য এবং প্রধান নির্বাচন কমিশনারকে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। ছাত্রদল বলছে, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাকসু অর্থহীন হয়ে পড়বে। অন্যদিকে তফসিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভোট কেন্দ্র সরানো, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন সহ নানা দাবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সংশয়। জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া 493 জন এক চোখ হারিয়েছেন, আর 2 চোখই হারিয়েছেন 11 জন। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে এসে এমনটা জানালেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এক নারী চিকিৎসক। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন 2 জন চিকিৎসক ও জুলাই আন্দোলনে শহীদ মারুফের বাবা সাক্ষ্য দেন। নারী চিকিৎসক বলেন, চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসা আন্দোলনকারীদের অধিকাংশের চোখ মেটালিক প্লেট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ কেউ প্রকৃত গুলি দ্বারাও আহত হয়েছেন। 19 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ হওয়া মারুফের বাবা বলেন, শেখ হাসিনার নির্দেশ মেনে বিজিবি সদস্য তার ছেলেকে গুলি করে। ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এই পর্যন্ত 21 জন সাক্ষ্য দিয়েছেন। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুন এ সময় ইজলাসে উপস্থিত ছিলেন। এছাড়া আন্দোলনের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় পলাতক আসামি বরখাস্ত হওয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। ছাত্র হত্যার মামলায় 5 দিনের রিমান্ডে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। রাজধানীর যাত্রাবাড়ি থানায় আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন তিনি। এর আগে একই মামলায় তার বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করা হয়েছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ইউটিউব ও ফেসবুকে লক্ষাধিক ফলোয়ারের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে বরিশাল থেকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তার বিরুদ্ধে গত বছর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি ও আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়ে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন বলেও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত বছর 30 আগস্ট নিহত আসাদুল হক বাবুর বাবা জয়নাল আবেদিন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 25 জনকে আসামি করা হয়। এই মামলায় 11 নম্বর এজাহার নামীয় আসামি হলেন তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর আসামি। আদালতে বাদীর পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল অভিযোগ করেন, তৌহিদ আফ্রিদি 2 জন আইনজীবী সহ বাদীকে জিম্মি করে নিজের বাসায় নিয়ে যান এবং জোরপূর্বক কাগজে স্বাক্ষর নেন। পরবর্তীতে সেই নথি আদালতে উপস্থাপন করে জামিনের চেষ্টা চালান তিনি। এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে, তাকে কিছু টাকা দরাই দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিও দিয়ে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা। বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা প্রতিদিনই আবার একটা অপহরণের মামলা করব। সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না। এখন সে আদালতে আছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলো ফেক হতে পারে। অন্যদিকে আদালতে হাজির হয়ে তৌহিদ আফ্রিদি দাবি করেন তিনি গুরুতর অসুস্থ, লিভারের সমস্যা ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে এসব নথিকে জাল আখ্যা বলে দিয়েছে। শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপনি ডিভিশনে সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার
যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফিরিস্তাকে বিজ্ঞানতে দিয়েছি। একই মামলায় গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনিও 5 দিনের রিমান্ডে আছেন। শাহরিয়ারজামান পুলক, এখন, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব জানান, লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সারা দেশের জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে সকল জেলা প্রশাসকদেরকে লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সিদেরকে মোবাইল কোড দিয়ে যেন ধরতে পারে সেই জন্য আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু জেলা প্রশাসক অলরেডি মোবাইল কোড শুরু করেছে। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই 3টে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। আমরা এটা ইন্টারপোল সহ আমাদের ওনাদের যে টাকা আয়টাতে এবং যে টাকা ব্যাংকিং সিস্টেমে আটকে দেওয়া সম্ভব হয়েছে, আমরা সেই টাকা আটকে দিয়েছি। সিলেটের পর্যটন স্পট সাদা পাথর থেকে লুট হওয়া পাথর নিজ উদ্যোগে ফিরিয়ে দেওয়ার সময় শেষ হয়েছে। এরপর কোথাও পাথর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। আজও লুট হওয়া পাথর ফিরিয়ে দেন অনেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত মাত্র 25 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা গেছে। অথচ গেল কয়েক মাসে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে 2 থেকে 3 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। বিপুল পরিমাণ পাথর এখনো উদ্ধার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাও। এদিকে উদ্ধার হওয়া পাথরের মধ্যে প্রায় 5,50,000 ঘনফুট পাথর পর্যটন স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। বাকি পাথর পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা হবে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এর মধ্যে গেল সপ্তাহের যদি ডেঙ্গুতে হিসেব টানা যায় তাহলে 4 জনের মতো মৃত্যু হয়েছে। আর এর আগে বৃহস্পতিবার ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের সারা দেশে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর হার। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন, তারা আশঙ্কা করছেন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা নতুন করে এই ডেঙ্গু রোগের কারণে ঝুঁকি তাদের আরও বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমানতালে। চলতি বছরের 21 আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন ঢাকার এবং 2 জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া 21 আগস্ট নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হিসেব বলছে 2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,202 জন। এই সময় মৃত্যু হয়েছে 114 জনের। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবার নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। এই নীতিটা আমরা প্রয়োগ করেছি কোভিডে। এই নীতিটা সমস্ত এই সংক্রামক ব্যাধি যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক, সেই সব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত। তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গির ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি, আমরা শনাক্ত না করি, তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। দেশে 2023 সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর 3,21,179 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় 1,705 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ। গাজার আল নাসর হাসপাতালে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত 20 জন। নিহত সাংবাদিকদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার চিত্র সাংবাদিক, এপি, এনবিসির সাংবাদিক রয়েছে। দ্বিতীয় দফা হামলায় নিহত হন আরেক ফ্রিল্যান্সার সাংবাদিক। এ নিয়ে গাজা যুদ্ধে 244 গণমাধ্যম কর্মী নিহত হলো বলে জানিয়েছে উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে আগ্রাসন বাড়াতে এরই মধ্যে সাজোয়া যানের সংখ্যা বাড়িয়েছে তেল আবিব।
এ অবস্থায় দক্ষিণাঞ্চল ছেড়ে অন্যত্র যাচ্ছেন ফিলিস্তিনিরা। আরো জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গাজায় খান ইউনুস শহরের আল নাসের হাসপাতাল সাক্ষী হলো আরও 5 সাংবাদিক নিহতের ঘটনার। সোমবার দুপুরে গাজার সবচেয়ে বড় এই হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় নিহত হন 5 সাংবাদিক, যাদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক হুসাম আল মাসরি, আল জাজিরার চিত্র সাংবাদিক মোহাম্মদ সালমান, এপির প্রতিবেদক মারিয়াম ডাগা ও এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তোহা। 4 সাংবাদিক নিহতের ঘণ্টাখানেক পর খবর আসে দ্বিতীয় দফা হামলায় আহমেদ আবু আজিজ নামে আরেক ফ্রিল্যান্সার সাংবাদিকও নিহত হন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় নাসের হাসপাতালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে খবর সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা, ব্যাকপ্যাক, ভেস্ট ও বুম। দায়িত্বরত অবস্থায় সহকর্মীদের এমন মৃত্যুর খবর প্রচারে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অনেক গণমাধ্যম কর্মী। এ নিয়ে গাজা যুদ্ধে 244 গণমাধ্যম কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস। যদিও আল জাজিরা তথ্য অনুযায়ী গাজা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন 274 সাংবাদিক। শুধু সাংবাদিক নয়, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও। আহতদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাচ্ছেন স্বজনরা। যদিও এর আগেই গাজার দক্ষিণাঞ্চলে আগ্রাসন বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব, এর মধ্যে অঞ্চলে অতিরিক্ত সাজোয়াজানের বহর নিয়ে হাজির ইসরায়েলি সেনারা। তাই দক্ষিণ ছেড়ে অন্যত্র সরে যাচ্ছে গাজাবাসী। জয়তুন ও জাবালিয়া শহর ও এর আশপাশের এলাকায় ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। তাই এ শহর থেকে কোনো রকমে প্রাণ নিয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে উপত্যকাটির প্রায় 77% দখলে নিয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সেনেগাল সহ বিশ্বের দেশে দেশে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করে ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেললেও আগামী জাতীয় দলের মূল টার্গেটে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ। সে লক্ষ্যেই 20 আগস্ট থেকে সিলেটে অনুশীলন করছে টাইগাররা। যদিও বৃষ্টি বাধায় ব্যাঘাত ঘটছে প্রস্তুতিতে। সোমবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল থাকায় মূল মাঠেই অনুশীলনে নেমে পড়েন লিটন দাসরা। স্ট্যান্ড বাই থাকা সৌম্য সরকারও মূল দলের সঙ্গে অনুশীলন করেন। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন নতুন বলে ব্যাটিং অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও খালেদ আহসানের বিপক্ষে। পুরো সেশন তত্ত্বাবধান করেন প্রধান কোচ ফিল সিমন্স। সেদিন মূলত পেসারদের পরখ করে দেখেন কোচ। সন্ধ্যায় ফ্ল্যাট লাইটের আলোয় আবারও অনুশীলন করছেন ক্রিকেটাররা। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেশ এখন স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। কক্সবাজারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার ও আরাকান আর্মিকে আহ্বান। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। সীমানা নিয়ে ইসিতে শুনানি। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ দেশবাসী, উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। বিএনপির বক্তব্য ভুলভাবে ব্যাখ্যার দাবি ফজলুর রহমানের। ডাকসু নির্বাচনের প্রচার শুরু কাল। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসুতে ভিপি পদে লড়বে 20 জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ। এবং গাজায় ইসরায়েলি হামলায় রয়টার্স, আল জাজিরা, এপি সাংবাদিক সহ 20 জন নিহত। দক্ষিণাঞ্চলে সাজোয়া যান বাড়ালো তেল আবিব। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।